সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যে ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন পার্শ্ববর্তী দেশগুলো ভারত, চায়না, বাংলাদেশ, পাকিস্তান কে কতটা যুদ্ধক্ষেত্রে শক্তিধর, কার কি ধরনের অস্ত্র আছে, সেই তথ্যগুলো আপনারা পাবেন। তাই ভিডিওটি দেখবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাই যেন এই তথ্যগুলো দেখতে পায়। সবাইকে আন্তরিক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা এখন আর কূটনৈতিক বিবৃতির সীমায় নেই, এটা এখন পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির বাস্তব পর্বে প্রবেশ করেছে। অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের ধারাবাহিক মানচিত্রিক আগ্রাসন, রাশিয়ার প্রকাশ্য সতর্কবার্তা, যুক্তরাষ্ট্রের কোয়াড কৌশলের ছায়া এবং নয়াদিল্লির সামরিক মোতায়েন মিলিয়ে এশিয়ায় এক অব্যক্ত কিন্তু ক্রমবর্ধমান সংঘাতের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন একটাই, যদি যুদ্ধ শুরু হয় তাহলে কার কাছে রয়েছে বেশি বাস্তব সামরিক সক্ষমতা, কে কতটা প্রস্তুত? বিশ্বের প্রভাবশালী সামরিক বিশ্লেষক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার এবং সিপ্রির সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে চীনের সামরিক খরচ $225 বিলিয়ন, যেখানে ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট $74 বিলিয়ন। সামরিক কাঠামোর ঘনত্ব, অস্ত্র নির্মাণে স্বনির্ভরতা এবং বাহিনীর অর্গানাইজেশন সক্ষমতায় চীন অনেকটাই এগিয়ে। চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA মূলত 5টি শাখায় বিভক্ত: গ্রাউন্ড ফোর্স, নেভি, এয়ারফোর্স, রকেট ফোর্স এবং স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স। অন্যদিকে ভারতীয় বাহিনীর অর্গানিক কাঠামো এখনও বড় অংশে রাশিয়ান ও পশ্চিমা অস্ত্র নির্ভর এবং সমন্বয় জটিলতায় ভোগে। ট্যাঙ্কের সংখ্যায় চীনের হাতে আছে প্রায় 6100 ইউনিট, যেখানে ভারতের আছে আনুমানিক 4200, যার মধ্যে আধুনিক ট্যাঙ্ক ভীষ্ম বা T-90S এর সংখ্যা প্রায় 1650। তবে চীনের টাইপ 99, টাইপ 96 এবং টাইপ 15 সিরিজের আধুনিকতর ভার্সনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চ গতির মোবাইলিটির কারণে প্রযুক্তিগতভাবে এগিয়ে। একইভাবে সেলফ প্রোপেলড আর্টিলারি এর সংখ্যায় চীন ভারতের তুলনায় 5 গুণ বেশি আধিপত্য বিস্তার করে রেখেছে, যেখানে ভারতীয় সেনাবাহিনী গঠনতান্ত্রিকভাবে স্থির তোপের উপর নির্ভরশীল। নৌবাহিনীতে চীনের আধিপত্য আরও বিপজ্জনক। PLA নেভি এর হাতে রয়েছে 700টিরও বেশি যুদ্ধ জাহাজ, যার মধ্যে রয়েছে 49টি ডেস্ট্রয়ার, 6টি ব্যালিস্টিক সাবমেরিন এবং 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার। চীনের নতুন ফুজিয়ান ক্লাস ক্যারিয়ার বিশ্বের মধ্যে প্রথম সম্পূর্ণ ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যা কার্যক্ষমতায় আমেরিকার পরেই অবস্থান করে। বিপরীতে ভারতের হাতে রয়েছে মাত্র 294টি যুদ্ধ জাহাজ, যার মধ্যে কিছু সাবমেরিন এবং একটি মাত্র ক্যারিয়ার INS ভিক্রান্ট। এই অপ্রতুলতা কৌশলগতভাবে ভারতকে প্যাসিভ প্রতিক্রিয়ার দিকে ঠেলে দেয়। আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধ বিমান ব্যবস্থায় চীন আরও সুসংগঠিত। তাদের রয়েছে 3500টিরও বেশি সামরিক এয়ারক্রাফট, যার মধ্যে রয়েছে 1200টি ফাইটার জেট। এর মধ্যে অন্তত 200টি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার J-20, যা এখন ভারতের যে কোনো এয়ার প্ল্যাটফর্মের তুলনায় অদৃশ্যগত সুবিধা দেয়। ভারতের Su-30 MKI, MiG-29, রাফাল ও তেজাস নিয়ে মোট ফাইটার প্ল্যাটফর্ম সংখ্যা 580 এর ঘরে হলেও তাদের অধিকাংশই তৃতীয় বা চতুর্থ প্রজন্মের। উপরন্তু ভারতের হাতে থাকা বিমানগুলো রক্ষণাবেক্ষণ ও অস্ত্র সংযোজন এখনও সম্পূর্ণভাবে বিদেশি প্রযুক্তি ও অংশের উপর নির্ভরশীল। চীনের স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স এখন বিশ্বের অন্যতম শক্তিশালী সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট হিসেবে পরিচিত, যা ভূ উপগ্রহে ব্লকিং, জ্যামিং এবং তথ্য যুদ্ধের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে। ভারতের এই বিভাগে কাজ চলছে, কিন্তু এখনও PAL এর সমপর্যায়ে পৌঁছায়নি। যুদ্ধকালীন সময়ে এই ডিজিটাল লড়াই ঠিক করে দিতে পারে কে প্রথম লক্ষ্য শনাক্ত করতে পারবে, কে কার কমান্ড সিস্টেম অন্ধ করতে পারবে। মানব সম্পদ বা রিজার্ভ সেনার দিক দিয়ে ভারত তুলনামূলক এগিয়ে থাকলেও সংগঠিত সেনা ব্যবস্থাপনায় চীন অনেক বেশি কার্যকর। PAL এর প্রতিটি ইউনিট নির্ধারিত থিয়েটার কমান্ডের আওতায় থেকে একসঙ্গে একাধিক ফ্রন্টে অভিযান চালাতে সক্ষম। ভারতীয় বাহিনীর থিয়েটার কমান্ডিং এখনও একটি বিতর্কিত সংস্কার প্রস্তাবের পর্যায়ে, যার ফলে ইন্টিগ্রেটেড কমান্ড অপারেশন এখনও কার্যকর নয়। অস্ত্র উৎপাদনে চীন সম্পূর্ণভাবে স্বনির্ভর। তারা প্রতি বছর হাজার হাজার ইউনিট ট্যাঙ্ক, ড্রোন, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র তৈরি করে এবং তা রপ্তানিও করে পাকিস্তান, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে। ভারত এখনও ট্যাঙ্ক, যুদ্ধবিমান, এমনকি মৌলিক আগ্নেয়াস্ত্র পর্যন্ত রাশিয়া, ফ্রান্স ও আমেরিকার উপর নির্ভর করে। আত্মনির্ভর ভারতের স্লোগান বাস্তবে এখনও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ করলে এই যুদ্ধ একতরফা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের বার্ষিক GDP প্রায় $17 ট্রিলিয়ন, যেখানে ভারতের 3.7 ট্রিলিয়ন। যুদ্ধকালীন ব্যয়
সরঞ্জাম পুনর্গঠন, জ্বালানি সরবরাহ ও অপারেশন চালানোর সক্ষমতা এই পার্থক্যকে অস্বীকার করতে পারবে না। চলমান অরুণাচল সংকট, মানচিত্রিক আগ্রাসন, সীমান্তে রাস্তা ও সেতু নির্মাণ, পিএল এর নতুন ফ্রন্টিয়ারের ঘাঁটি, ভারতীয় বাহিনীর প্রতিক্রিয়াহীন উপস্থিতি এবং রাশিয়ার মন্তব্য যে পশ্চিমারা এই দ্বন্দ্ব বাঁধাতে চায়, সব মিলে পরিস্থিতি অস্বাভাবিকভাবে উত্তপ্ত। যদি চীন ও ভারতের মধ্যে বাস্তব যুদ্ধ শুরু হয় তাহলে তা হবে শুধু সীমান্তে গুলি বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি হবে দুইটি পরাশক্তির কৌশলগত, প্রযুক্তি নির্ভর এবং বৈশ্বিক কাঠামোতে স্থানান্তরকারী সংঘর্ষ। এই সংঘাতে জয়ী হওয়ার জন্য শুধু যুদ্ধ বিমান, ট্যাঙ্ক বা সৈন্য যথেষ্ট নয়, প্রয়োজন সংগঠিত কমান্ড, বিশ্বস্ত প্রযুক্তি, কার্যকর গোয়েন্দা এবং সবকিছুর উপর স্থিতিশীল কূটনৈতিক সিদ্ধান্ত। এ জায়গায় চীন স্পষ্টতই প্রস্তুত, আর ভারত এখনও নীতি নির্ধারণ, আমলাতান্ত্রিক ধীরগতি এবং রাজনৈতিক সংকোচে জর্জরিত। আকাশে আধিপত্য এই যুদ্ধের প্রথম শর্ত। চীনের J-25 জেনারেশন স্টেলথ ফাইটার H-6 বোমার এবং KJ-500 এর মতো AEW&C প্ল্যাটফর্ম সমন্বয়ে পিএল এর এয়ারফোর্স একসঙ্গে বিভিন্ন লক্ষ্যে একযোগে আঘাত হানতে সক্ষম। ভারতীয় বিমান বাহিনী রাফাল এবং SU-30 MKI এর উপর নির্ভর করলেও তাদের সংখ্যাগত ঘাটতি এবং ফোর্স মাল্টিপ্লেয়ারের অভাব যুদ্ধের সময় বড় প্রতিবন্ধকতা তৈরি করবে। এয়ার ডিফেন্সে চীনের HQ-9B এবং HQ-22 অনেক আধুনিক, যেখানে ভারতের S-400 থাকলেও তার সংখ্যা সীমিত এবং অপারেশনাল মোতায়েন এখনও আংশিক। নৌবাহিনীতে পিএলএ নেভি ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আধিপত্য তৈরি করে ফেলেছে। যুদ্ধ শুরু হলে তারা বঙ্গোপসাগর বা আন্দামান উপকূল পর্যন্ত সহজেই যুদ্ধ জাহাজ পাঠাতে পারবে, যেখানে ভারতীয় নৌবাহিনী ও শুধু পশ্চিম ফ্লিটের উপর নির্ভর করে প্রতিরোধের চেষ্টা করবে। আইএনএস ভিক্রান্ট যতই শক্তিশালী হোক, চীনের সমন্বিত সাবমেরিন ও ডেস্ট্রয়ার নেটওয়ার্কের কাছে তার সংখ্যায় ও পরিধিতে দুর্বল। চীনের টাইপ 093 ও টাইপ 094 ক্লাস ব্যালিস্টিক সাবমেরিন এখনও ভারতের পানির নিচে নজরদারি ব্যবস্থার বাইরে কাজ করতে সক্ষম। স্থলবাহিনীতে ভারত যতই সাহসী হোক, পাহাড়ি যুদ্ধক্ষেত্রে চীনের কৌশলগত অবস্থান এবং সরবরাহ নেটওয়ার্ক শক্তিশালী। তিব্বত মিলিটারি ডিস্ট্রিক্ট থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টায় পিএলএ সেনা অরুণাচল সীমান্তে পৌঁছে যেতে পারে, যেখানে ভারতকে হিমালয় পেরিয়ে আসতে হয়। তাদের টাইপ 15 হালকা ট্যাঙ্ক এবং সেলফ প্রোপেলড আর্টিলারি সরাসরি পাহাড়ি যুদ্ধের জন্য নির্মিত। ভারতীয় বাহিনীর ট্রেনিং যথেষ্ট হলেও পরিকাঠামো এবং সরঞ্জামে ঘাটতি এখনও রয়েছে। ড্রোন যুদ্ধের কথায় আসা যাক। চীনের কাছে রয়েছে উইং লং CH-4 এবং WZ-8 হাইপারসনিক UAV, যারা শুধু নজরদারি নয়, সশস্ত্র আক্রমণও চালাতে পারে। ভারত এখানেও পিছিয়ে, তাদের নিজস্ব কোনো হামলা ক্ষমতা সম্পন্ন ড্রোন নেই। আমেরিকার MQ-9B গার্ডিয়ান ভাড়া নিয়েছে, কিন্তু তা পরিচালনা করে মূলত মার্কিন টেকনিক্যাল কমান্ড। যুদ্ধ পরিস্থিতিতে এর কার্যকারিতা নিয়ে বহু প্রশ্ন থেকেই যায়। সাইবার যুদ্ধেও চীন অনেক এগিয়ে। পিএলএ স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স ইতিমধ্যেই ভারতীয় স্যাটেলাইট ও রাডার সিগন্যালে একাধিকবার জ্যামিং প্র্যাকটিস চালিয়েছে। যুদ্ধ শুরু হলে তারা ভারতীয় বিমান বাহিনী, ট্রাফিক কমান্ড, এমনকি রাষ্ট্রীয় বিদ্যুৎ ব্যবস্থার উপর সাইবার হামলা চালাতে পারে। ভারতের সাইবার কমান্ড এখনও আংশিক কার্যকর এবং পুরোপুরি সেনা নিয়ন্ত্রিত নয়। এই দুর্বলতা যুদ্ধের সময় মারাত্মক ক্ষতি ডেকে আনবে। যুদ্ধের অর্থনৈতিক দিকটি আরও উদ্বেগজনক। ভারতীয় অর্থনীতি এখনও বিপুলভাবে আমদানি নির্ভর, বিশেষ করে চীনা কাঁচামাল, ইলেকট্রনিক্স ও ফার্মাসিউটিক্যালের উপর। যুদ্ধ শুরু হলে ভারতীয় উৎপাদন শিল্প সরাসরি থেমে যাবে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হবে। অন্যদিকে চীনের রপ্তানিমুখী অর্থনীতি হলেও তাদের রিজার্ভ ও উৎপাদন ব্যবস্থা আত্মনির্ভর, যা দীর্ঘ মেয়াদী যুদ্ধে তাদের সুবিধাজনক অবস্থানে রাখবে। রাজনৈতিকভাবে ভারত এখনও দ্বিধান্বিত। তারা পশ্চিমাদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায়, আবার রাশিয়ার কাছ থেকেও সমর্থন আশা করে। এই দ্বিমুখী কূটনীতি বাস্তবে কোনো সামরিক সহায়তা এনে দিতে পারবে না। উল্টো যুদ্ধ শুরু হলে পশ্চিমারা ভারতকে অস্ত্র দেবে ঠিকই, কিন্তু যুদ্ধবিরতির আগে পর্যন্ত কোনো কৌশলগত সহায়তা করবে না। চীন এই সময়টুকুই ব্যবহার করে প্রথম পর্যায়ে বিশাল অঞ্চল অধিকার করতে পারবে। এই যুদ্ধ ভারত ও চীনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি মিয়ানমারও রাজনৈতিকভাবে এই সংঘর্ষে প্রভাবিত হবে। ভারত যদি যুদ্ধ বাধায়, তবে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আবার উদ্বেগ তৈরি হবে। বাংলাদেশের উপর সরাসরি সামরিক চাপ না থাকলেও রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার চাপ বাড়বে। চীন চাইবে বাংলাদেশ নিরপেক্ষ না থেকে কৌশলগতভাবে পাশে থাকুক। ভারত চাইবে ন্যূনতম সমর্থন নিশ্চিত হোক। এই অবস্থানে বাংলাদেশকে চরম ভারসাম্যের কৌশল নিতে হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এই যুদ্ধ হয়ে উঠবে নতুন এক কোল্ড ওয়ারের কেন্দ্র। চীন যদি ভারতকে লাদাখ, অরুণাচল বা উত্তর পূর্ব সীমান্তে কোণঠাসা করে, তাহলে পুরো দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের পথ খুলে যাবে। ভারত তার শক্তি হারাবে, আর চীন তার বিশ্ব মঞ্চে আগ্রাসী ভূমিকাকে বৈধতা দেবে।